প্রিয় শিক্ষার্থীরা, কেমিস্ট্রি চেম্বার অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে পড়া শুরু করব সেটা হচ্ছে তোমাদের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তোমরা দেখলে খেয়াল করবা বিগত সালে কয়েক বছর ধরে এই চ্যাপ্টার থেকে 2টা থেকে 3টা সৃজনশীল চলে আসে এবং 6 থেকে 7টা এমসিকিউ কিন্তু এই চ্যাপ্টার থেকে আসে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তোমাদের শর্ট সিলেবাস বলো, ফুল সিলেবাসের জন্য বলো, সব ক্ষেত্রে এখান থেকে কিন্তু তোমার 2টা থেকে 3টা সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা পড়ার আগে, আমরা শুরু করার আগে যে জিনিসটা বলতে চাচ্ছি, গুণগত রসায়ন হচ্ছে তোমরা কি ক্লাস 9-10 বইয়ে তোমরা যে বিভিন্ন পরমাণু মডেল নিয়ে পড়ালেখা করেছো, তা বিভিন্ন অরবিটাল থিওরি নিয়ে পড়ালেখা করেছো, ঠিক আছে, সেগুলোর উপর এখানে ওখানে তোমরা সংক্ষিপ্তভাবে পড়েছো। এখানে লাইফে উঠলে এখানে তোমাদের গুণগত রসায়নটা ওই চ্যাপ্টারগুলো বিভিন্ন পরমাণুর মডেল বলো, বিভিন্ন পরমাণু সম্পর্কে একটু বিস্তারিত আলোচনায় আছে এখানে। ঠিক আছে? তো আমরা এখন শুরু করব। প্রথমে আমি এটার ইতিহাস সম্পর্কে জানা দরকার কিছু। কীরকম ইতিহাস? আজ থেকে 400 থেকে 500 বছর আগে বিজ্ঞানী ডেমোক্রিটাস সর্বপ্রথম ধারণা দেন যে কি উনি পরমাণু নিয়ে গবেষণা শুরু করেন এবং তিনি বলেন যে কি পরমাণুকে ভাঙা যায় না, পরমাণু অবিভাজ্য। এটা আজ থেকে 400 থেকে 500 বছর আগে বিজ্ঞানী ডেমোক্রিটাস এই কথাটা বলে। ঠিক তার সাথে তার কথা তাল মিলিয়ে তার সহকর্মী ডাল্টনও কিন্তু সেম কথা বলেছে। সেম কথা কীরকম বলেছে? যে পরমাণু অবিভাজ্য, পরমাণুকে কি ভাঙা যায় না। তাহলে ডেমোক্রিটাস এবং ডাল্টন বললো কি পরমাণু ভাঙা যায় না, অবিভাজ্য। কিন্তু 1911 সালে তোমরা নামটা জানো বিজ্ঞানী, সেটা হচ্ছে কি রাদারফোর্ড। তিনি সর্বপ্রথম বলেছে যে পরমাণু বিভাজ্য, পরমাণু হচ্ছে কি বিভাজ্য এবং পরমাণুকে ভাঙলে তোমার প্যান পাওয়া যায়। প্যান বলতে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। পরমাণুকে ভাঙলে এই 3টা জিনিস পাওয়া যায়। তাহলে এরপর থেকে পরমাণু যে বিভাজ্য, এরপর থেকে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এগুলো সম্পর্কে গবেষণা শুরু। আমরা পরমাণু সম্পর্কে আরও অনেক কিছু জানতে পেরেছি। পরমাণু কেন্দ্রে যে নিউক্লিয়াস আছে, দেন আমাদের ইলেকট্রন সম্পর্কে কীরকম, এদের কক্ষপথ কী, সেগুলো সব কিছু সম্পর্কে আমরা এই ধারণার পর থেকে আমরা গবেষণা নিয়ে চালু করে দিয়েছি। তো এই পরমাণু বিভাজ্য কথাটি প্রথম রাদারফোর্ড বলেছে এবং পরমাণুকে ভাঙলে এই 3টা পাওয়া যায়। আসো এবার একটা জিনিস আমরা পড়বো, সেটা কি তোমরা এটা আগে জেনেছো যে পরমাণু কী, পরমাণু এবং কি। তোমরা ভিডিওগুলো দেখার সময় এগুলো নোট করতে চাইলে এগুলো পজ করে করে একটু তোমরা নোট করে ফেলিও। প্রথমে পরমাণু শব্দটাকে যদি আমি একটু সন্ধি বিচ্ছেদ করি, পরমাণু সন্ধি বিচ্ছেদ কী হবে একটু বলো তো? পরম যোগ অণু। ঠিক আছে? পরম শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত, আর অণু মানে হচ্ছে কি ক্ষুদ্র। পরমাণু শব্দ অর্থ হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র। ঠিক আছে? আর অনুমানে কি? অনুমানে শুধু হচ্ছে ক্ষুদ্র। অর্থাৎ অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়। পরমাণুকে যখন আমরা ভাঙবো তখন আমরা পাবো প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। ব্যাপারটা বুঝে গেছে? তাহলে এখন একটা জিনিসকে একটা এক্সাম্পল অনুসারে দেখাই। কীরকম এক্সাম্পল? ধরো 1 বালতি পানি নিলাম। এই 1 বালতি পানিতে আমার 1 লক্ষ পানির অণু আছে। 1 লক্ষ পানির অণু। ঠিক আছে? তাহলে দেখো 1 লক্ষ পানির অণু এই বালতির মধ্যে আমার আটে। তো আমি একটা জগে নিলাম। জগের মধ্যে কি 1 লক্ষ পানির অণুটা কি তোমার ক্যাপাসিটি নিতে পারবে? পারবে না। তাহলে সেখানে ধরো আমি ধরলাম 1000 পানির অণু থাকবে। 1000 পানির অণু। পানি মানে তো H2O। দেন আমি একটা গ্লাস নিলাম। এই গ্লাসের মধ্যে কিন্তু এই 1000 পানির অণুটা কিন্তু আটবে না। তখন সেখানে ধরো আটলো কি তোমার 100 পানির অণু। সেম আমি যদি একটা কাপের মধ্যে নেব, এই কাপের মধ্যে কিন্তু 100 পানিও আটবে না। তখন ধরো 10টি পানির অণু আটলো। এরকম করতে 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 আমি 1 লক্ষ থেকে সবার শেষে একটা পাবো 1টি পানির অণু। 1টি পানির অণু। এরপর এই পানির অণুকে যদি ভাঙি, এগুলো কিন্তু ভেঙে ভেঙে বলছে, মানে 1 লক্ষ পানির অণু ভেঙে 1000টি হলো, 1000টি থেকে 100, 100 থেকে 10টি থেকে 1টি পানির অণু। এই 1টি পানির অণুকে যদি আমি ভাঙি তাহলে আর কিছু পাবো? আর কিছু পাবো না। শুধু আমি তখন পানির শব্দটাই পাবো, ওয়াটার। ঠিক আছে? শুধু এই ওয়াটার শব্দটা পাবো, আর কিছু পাবো না। এটাকে যদি আরও ভাঙি তাহলে আমি এখানের মধ্যে কী পাবো? ওয়াটার, আর কিছু নেই। এটাকে যখন আবার ভাঙবো তখন আমি সেখানে আর কিছু পাবো না। সেখান থেকে পাবো আমি প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, প্যান। 1 লক্ষ পানির অণু থেকে 1টি পানির অণু, 1টি পানির অণু থেকে ওই আমরা পরমাণুটা পেলাম, শুধু ওয়াটার মানে একটা পরমাণু।
মানে পানির অণুকে ভাঙলে আমরা পরমাণু পাই। এই পরমাণুকে যখন আরও ভাঙতে থাকবো, এক পর্যায়ে গিয়ে আমি পাবো কি প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। ব্যাপারটা বুঝে গেছে? তাহলে এখন হচ্ছে কি এই জিনিসগুলো সম্পর্কে, এগুলো হচ্ছে বেসিক আলোচনা। আমরা সবসময় চাইবো একটু বেসিক নিয়ে আলোচনা শুরু করতে। কেন মনে করবা তোমরা 9-10 কেমিস্ট্রি কিছুই জানো না, কেমিস্ট্রি একদম জিরো। আমরা জিরো থেকে শুরু করব। আমাদের এই কোর্সটার নাম হচ্ছে বেসিক টু অ্যাডভান্স কোর্স। আমরা বেসিক থেকে শুরু করে সব কিছু এখানে আলোচনা করব, কোনো কিছু বাদ যাবে না। ক্লিয়ার? এবার আসো পরমাণু এবং অণু সম্পর্কে যেহেতু এই আইডিয়াটা গেল, এবার আসো আমরা একটা জিনিস পড়ব, কিছু স্থায়ী মূল কণিকা। মানে পরমাণুতে মূল কণিকাগুলো কি কি? মূল কণিকা মানে একটা পরমাণুর মধ্যে কি ধরনের কণিকাগুলো থাকতে পারে? পরমাণুর মধ্যে 3 ধরনের মূল কণিকা থাকে। একটি হলো স্থায়ী, আরেকটি হলো অস্থায়ী, আরেকটি হলো কম্পোজিট। এই 3 ধরনের মূল কণিকা থাকে। ক্লিয়ার? স্থায়ী মূল কণিকাগুলো কোনগুলো সেটা মনে রাখবো এইভাবে, PAEN, পেন। পিতে প্রোটন, ইতে ইলেকট্রন, আর এন দিয়ে হচ্ছে কি নিউট্রন। ক্লিয়ার? আর অস্থায়ীটা একটু মনে রাখবো, একটা ছন্দ সহকারে, সেটা হচ্ছে কি বিএনপি। তোমরা বিএনপি নামটা তো সবাই শুনেছো, ঠিক না? বাংলাদেশ ন্যাশনাল পার্টি। বিএনপিকে আমরা কিন্তু অনেকে তাড়াতাড়ি বলতে গেলে কী বলি, বিএমপি, এম দ্বারা উচ্চারিত করি, বিএমপি। ঠিক আছে? মানে বিএমপি এমটা উচ্চারিত হয়। তো বিএমপি ওরা সবসময় কিন্তু ব্যস্ত থাকে, বিজি। বিএমপি বিজি। এবার আসো, এখানে যে এনটা আছে, এন দ্বারা 2টা মনে রাখবা। এন দিয়ে হচ্ছে 2টা, নিউট্রিনা, আরেকটা মনে রাখবা অ্যান্টি নিউট্রিনা। ক্লিয়ার? এরপর এখানে যে এম আছে, এম দ্বারা 2টা মনে রাখবা। একটা হচ্ছে কি মিয়ন, আচ্ছা মিয়ন, আরেকটা হচ্ছে ম্যাসন। তারপর তোমরা পি দ্বারা মনে রাখবা 2টা, পজিট্রন, আর একটা পি দিয়ে মনে রাখবা পাইয়ন। আর লাস্টে দেখো বি 3টা রয়ে গেল, আমি একটা বি নিলাম। একটা বি দিয়ে মনে রাখবা বোসন, আর লাস্টে যে জিটা আছে সেটা দিয়ে মনে রাখবা গ্র্যাভিট্রন। তাহলে দেখো পরমাণুতে মূল কণিকার অস্থায়ী মূল কণিকা হচ্ছে 8টি, নিউট্রিনা, অ্যান্টি নিউট্রিনা, মিয়ন, ম্যাসন, পজিট্রন, পাইয়ন, বোসন, গ্র্যাভিট্রন। ঠিক আছে? এগুলো কিন্তু এমসিকিউতে আসে, ভার্সিটি কোয়েশ্চেনে আসে, এবং বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনের মধ্যে কিন্তু কোয়েশ্চেনগুলো এসে থাকে। যেমন আমি একটা কোয়েশ্চেন দেবো কিছুক্ষণ পর। আচ্ছা, এটা গেল। তো কম্পোজিট হচ্ছে কি? কম্পোজিট মনে রাখবা তুমি এভাবে, আর ড। ঠিক আছে? অ দিয়ে মনে রাখবা আলফা, আর ড দিয়ে মনে রাখবা ডিউটেরন। এগুলো সবগুলো হচ্ছে মূল কণিকা। ঠিক আছে? স্থায়ী 3টা, অস্থায়ী 8টা, কম্পোজিট 2টা। ঠিক আছে? কোশ্চেনটা আসে কীভাবে? যেমন বছরের বোর্ড কোশ্চেন এসেছিল, নিচের কোনটি অস্থায়ী মূল কণিকা? অপশনগুলোতে এটা 1 নম্বরটা হচ্ছে কি প্রোটন, খ নাম্বার হচ্ছে কি নিউট্রন, গ নাম্বার হচ্ছে কি নিউট্রিনা, আর ঘ নাম্বার হচ্ছে আলফা। কোনটা হবে তোমরা আনসারটা নিজেরা বলতে পারবা। নিচের কোনটি অস্থায়ী মূল কণিকা? প্রোটন, নিউট্রন, নিউট্রিনা, আলফা। তাহলে এখান থেকে আনসার হবে নিউট্রিনা। ক্লিয়ার? মূল কণিকা সম্পর্কে তোমরা একটু এভাবে মনে রাখবা, খুব ইম্পর্ট্যান্ট এমসিকিউর জন্য। এবার আসো আমরা আরও কিছু মজার টেকনিক পড়ব। এগুলো একটু ভিডিওটা পজ করে তোমরা একটু দেখে নিও, তাহলে নোট করে নিতে সুবিধা হবে। এবার আসো একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে কি ইট পরে
নিচে, ইট তো নিচে পড়বে, ওই তো উপর থেকে তুমি যতই মারবা সেটা নিচে পড়বে, ঠিক আছে? তুমি তো মহাশূন্যের উপরে নেই, ভূপৃষ্ঠের মধ্যে যেখান থেকে ইটটা মারো না কেন সেটা সবসময় নিচে পড়ে। মনে রাখবা ইটতে হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রনকে আমি ইমানিস দ্বারা প্রকাশ করলাম, ইলেকট্রন থমসন, এটা উচ্চারিত হয় থমসন, ঠিক আছে? পতে প্রোটন, রতে রাদারফোর্ড, নতে নিউট্রন, চতে চ্যাডউইক। ব্যাপারটা হচ্ছে এরকম, ইট পরে নিচে ইলেকট্রন থমসন, অর্থাৎ ইলেকট্রন আবিষ্কার করেছে বিজ্ঞানী থমসন। তারপর প্রোতে হচ্ছে প্রোটন আবিষ্কার করেছে বিজ্ঞানী রাদারফোর্ড, নতে নিউট্রন, চতে চ্যাডউইক। নিউট্রন আবিষ্কার করেছে চ্যাডউইক। মানে এগুলো একজন বিজ্ঞানীর নাম, আমি এভাবে মনে রাখবো। সাথে এদের একটা ফোন নাম্বারটা মনে রাখবো এভাবে, 01819971132। মানে কেমন? 1897 ইলেকট্রনের আবিষ্কারের সাল। 1911 প্রোটনের আবিষ্কারের সাল। 1932 নিউট্রনের আবিষ্কারের সাল। ব্যাপারটা বুঝছো? এরকম সন্ধ্যে আমরা কেমিস্ট্রিটা পড়বো। মনে রাখবা, কেমিস্ট্রি সবসময় যেটা বলতে চাচ্ছে, কেমিস্ট্রি ইজ 9927 মানে 9 কার পারমাণবিক সংখ্যা? ফ্লোরিন। 92 কার পারমাণবিক সংখ্যা? ইউরেনিয়াম। 7 কার পারমাণবিক সংখ্যা? নাইট্রোজেন। কেমিস্ট্রি ইজ 9927, অর্থাৎ কেমিস্ট্রি ইজ ফান। তুমি যত বেশি মজা করে পড়বা, যত বেশি টেকনিক ইউজ করবা, তত বেশি তোমার থেকে কেমিস্ট্রি চ্যাপ্টারটা মজা লাগবে। ব্যাপারটা বুঝেছো? তো এটা গেল। এখন দেখো, আমরা এভাবে কিন্তু সালগুলো এভাবে মনে রাখবো। এগুলো কিন্তু আসে বিভিন্ন ভার্সিটি কোয়েশ্চেনে বা বোর্ড কোয়েশ্চেনে, সালগুলো কিন্তু এসে থাকে, ঠিক আছে? এবার আসো আমরা ইলেকট্রনটা নিয়ে আলোচনা করবো। তোমরা 9-10 বইয়ে ইলেকট্রনের আধান এবং ভর সম্পর্কে কিন্তু পড়েছো, তোমরা জাস্ট মানটা পড়েছো। যেমন আমরা ইলেকট্রনের আধান মানটা কি জানি? ইলেকট্রনের আধানের মান সেটা হচ্ছে কি -1.60 10⁻19 কুলম। কিন্তু এটা কীভাবে এসেছে আমরা জানি না। আর একটা জানি ইলেকট্রনের ভর 9.11 10⁻28 গ্রাম। এটাও কীভাবে এসেছে আমরা জানি না, জাস্ট আমরা এটা মুখস্থ করেছি। আমরা এখন দেখব কীভাবে মানগুলো আসে, ঠিক আছে? একটু আমরা করি। প্রথম আমরা ইলেকট্রনের আধানটা নির্ণয় করি। একটু খেয়াল করেন, ইলেকট্রনের আধান নির্ণয়। আমরা আধানটা একটু আগে লিখে নিই, 1.60 10⁻19 কুলম। আসো, আধানের সূত্রটা কী হবে? ইলেকট্রনের আধান সমান 1 মোল ইলেকট্রনের চার্জ, 1 মোল ইলেকট্রনের সংখ্যা, ঠিক আছে? এটা হচ্ছে ইলেকট্রনের আধানের সূত্র। তাহলে আসো স্যার, 1 মোল ইলেকট্রন চার্জ মানে কি? 1 মোল ইলেকট্রনের চার্জ সমান 1 ফ্যারাডে, অর্থাৎ 1 ফ্যারাডে মানে 96,500 কুলম। 1 ফ্যারাডে সমান এটা মনে রাখবা। তোমরা ফিজিক্সে যখন অঙ্কগুলো করবা, ফিজিক্সের ক্ষেত্রে এটা একটু বেশি ব্যবহার করা হয়। আর কেমিস্ট্রির দ্বিতীয় পত্রের 4th অধ্যায়ে তড়িৎ বিশ্লেষণ একটা চ্যাপ্টার আছে, সেখানে ফ্যারাডের মানটা বেশি কাজে লাগে। এখন জাস্ট এটা একটু মনে রাখো, 1 ফ্যারাডে সমান 96,500 কুলম। তারপর হচ্ছে 1 মোল ইলেকট্রনের সংখ্যা সমান Na। Na দ্বারা কি বোঝায়? নাম্বার অফ অ্যাভোগাড্রো, ঠিক আছে? অ্যাভোগাড্রোর মান, আমরা অ্যাভোগাড্রোর মানটা কত জানি? 6.02 10⁻23। ক্লিয়ার? এবার আসো আমরা এই দুইটা মান আমি এখানে বসাই। সুতরাং ইলেকট্রনের আধান সমান 1 মোল ইলেকট্রন চার্জ মানে আমরা কি জানি? 1 ফ্যারাডে, ঠিক আছে? আর 1 মোল ইলেকট্রন সংখ্যা মানে Na। মানগুলো বসাই। উপর হচ্ছে 96,500 আর নিচে হচ্ছে 6.02 10⁻23। এটা ক্যালকুলেশন করলে আসবে, তোমরা ক্যালকুলেশন করে দেখিও
1.60 10 ইনভার্স 19, আর এখানে সি ছিল, তাই এখানে সি কুলম। আর ইলেকট্রনের আদান সবসময় আগে মাইনাস চিহ্ন বসাতে হবে। ব্যাপারটা বুঝে গেল? এবার আসো, দুইটা ইম্পর্টেন্ট সূত্র মনে রাখতে হবে তোমাদেরকে, দুইটাই ইম্পর্টেন্ট সূত্র একটু স্টার দিয়ে রাখি, এখানে এগুলো কোশ্চেনে আসে। 10 কুলম সমান সমান 1 ইমু, আর 1 ইমু সমান সমান 3 × 10⁻10 ইস্যু। এই দুটো একটু বস করে রাখবা, খুব ইম্পর্টেন্ট। এবং 1 ইমু সমান সমান এত ইস্যু, এটা কিন্তু গত বছর চিটাং ইউনিভার্সিটিতে কোশ্চেনে কিন্তু এসেছিল। 1 ইমু সমান সমান কত ইস্যু, ঠিক আছে? এই কোশ্চেনগুলো কিন্তু এসে থাকে, এই সূত্রটা একটু মাথায় রাখবেন, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটু ওয়েট, বোর্ড দেখা যাচ্ছে তো? হ্যাঁ, ঠিক আছে। আসো তাহলে এই দুটো সূত্র খুব ইম্পর্টেন্ট। এখন তোমাদেরকে একটা কোয়েশ্চেন আসতে পারে কি, ইলেকট্রনের আদান তো আমরা কুলম্ব এককে জানি, ঠিক না? কুলম্বের এককে জানি। এখন ইলেকট্রনের আদানকে যদি তোমাকে যদি ইমুতে এবং ইস্যুতে প্রকাশ করতে বলে, ধরো কোয়েশ্চেনটা হচ্ছে কি, ইলেকট্রনের আদান ইমু, ইমু হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। আচ্ছা আমি একটু নিচে লিখি, ইমু মানে হচ্ছে কি ইতে ইলেকট্রো ম্যাগনেটিক, সিতে ইউনিট, মানে একটা চৌম্বক ক্ষেত্র এককের মাধ্যমে প্রকাশ। আবার ইলেকট্রনের আদান ইস্যু, ইস্যু ইলেকট্রো স্ট্যাটিক ইউনিট। অর্থাৎ একটা হচ্ছে ম্যাগনেটিক মানে চৌম্বক ক্ষেত্র দ্বারা, আর একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র দ্বারা স্ট্যাটিক। তার প্রশ্নটা আসতে পারে, ইলেকট্রনের আদানকে, এই আদানের মানটা এত কুলমকে ইমুতে প্রকাশ করো অথবা ইস্যুতে প্রকাশ করো, এই ধরনের কোয়েশ্চেনগুলো আসতে পারে। তা আমরা কী করবো, প্রথমে আমি ইমুতে প্রকাশ করি। আমরা জানি কি 10 কুলম সমান সমান 1 ইমু। এখন আমাকে এই মানটাকে আমি যে ইমুতে প্রকাশ করি, তাহলে কি করব, আমরা জানি 10 কুলম সমান সমান 1 ইমু, সুতরাং 1 কুলম সমান সমান 1/10 ইমু। সুতরাং কত কুলম, 1.60, 1.60 10 ইনভার্স 19 কুলম সমান সমান 1.60 ইন্টু 10 ইনভার্স 19 ডিভাইড বাই 10 ইমু, অর্থাৎ 1.60 10 ইনভার্স 19 20 হবে, এটা 20 ইমু। দেখলে আমরা এটাকে কুলমটাকে আদানে প্রকাশ করলাম, ইমুতে প্রকাশ করলাম, সামনে মাইনাস চিহ্নটা বসতে হবে। আদানের সময় সবসময় মাইনাস চিহ্নটা ইউজ করতে হয়, ক্লিয়ার? এখন যদি বলে ইস্যুতে প্রকাশ করতে বলে, আমরা জানি 1 ইমু সমান সমান কত, এত ইস্যু। 1 ইমু সমান সমান 3 × 10⁻10 ইস্যু। সুতরাং এত ইমু সমান সমান 1.60 10 ইনভার্স 20 ইমু সমান সমান কী হবে, 3 × 10⁻10 ইন্টু 1.60 10 ইনভার্স 19 ইস্যু 20, সরি। তো এটা আনসারটা আসবে 4.80 10 ইনভার্স 10 ইস্যু। ব্যাপারটা বুঝলে? আমি ইমুতে প্রকাশ করলাম একবার, ইস্যুতে প্রকাশ করলাম এই সূত্রের সাহায্যে। ক্লিয়ার? এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা বললাম যে বেসিক পড়াগুলো পড়বো, এগুলো হচ্ছে বেসিক পড়া, এগুলো মাঝে মাঝে আসে খ নম্বরের জন্য, এটা কিন্তু খ নম্বরের জন্য এসে থাকে এই কোয়েশ্চেনগুলো, এই টপিকসটা যে ইলেকট্রন আদানকে ইমুতে বা ইস্যুতে প্রকাশ করো। আশা করি তোমরা পারবা। ক্লিয়ার? এখন ইলেকট্রনের ভর নির্ণয় করবো আমরা। আমি একটু বারবার বলছি, এগুলো তোমরা নোট করতে হলে এগুলো একটু প্রথমে একটু পজ করে পুরোটা নোট করে ফেলবা, তারপর ভিডিওটা একটু বোঝার চেষ্টা করবা। আর অবশ্যই না বুঝলে আমাকে মেসেজ করে, আমার কেমিস্ট্রি চেম্বার যে ফেসবুক পেজটা আছে সেখানে মেসেজ করে আমাকে কোয়েশ্চেন করতে পারো, বা যে কোনো প্রবলেম হলে কমেন্টে জানাতে পারো। আমি সবসময় চেষ্টা করবো যাতে সেটা সলিউশন করতে। এখন আসি ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর নির্ণয়। ইলেকট্রনের ভরটা কি আমরা একটু আগে লিখে নিই, 9.11 10 ইনভার্স 28 গ্রাম। আসো এটা এখন আমরা নির্ণয় করে দেখাবো।
এর আগে আমাকে একটা কথা জানতে হবে, সেটা কি হাইড্রোজেনের প্রকৃত ভর। হাইড্রোজেনের প্রকৃত ভর সমান সমান 1.00757 গ্রাম। এটা কিন্তু আমরা অনেকেই জানি না, কিন্তু এটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। ঠিক আছে, হাইড্রোজেন প্রকৃত ভর আমরা আসলে 1 লিখি, কিন্তু এটা পুরোপুরি মানটা হচ্ছে 1.00757 গ্রাম। এবার আসো 6.02 10⁻23টি হাইড্রোজেন পরমাণুর ভর 1.00757 গ্রাম। ঠিক আছে, সুতরাং আমাকে একটি হাইড্রোজেন পরমাণুর ভর বের করতে হবে। একটি হাইড্রোজেন পরমাণুর ভর কি হবে? 1.00757 ডিভাইড বাই 6.02 10⁻23 গ্রাম। এটা একটু তোমরা ক্যালকুলেশন করো, আমি একটু ক্যালকুলেটরে করে দেখি মানটা। ক্যালকুলেটরে করলে মানটা আসবে 4.50 ইন্টু 10 আসলে মানটা কথা আমি একটু ক্লিয়ারলি বলতে পারছি না। আচ্ছা, একটু সামথিং আসবে মানটা একটু তোমরা একটু ক্যালকুলেট করো, আমার হাতে ক্যালকুলেটর পাচ্ছি না। ঠিক আছে, যত আসে ততটা লিখবা, এটা তোমরা এটা মানটা পাবা। তাহলে এখন দেখো, এখানে একটা কথা তোমরা অবশ্যই আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউর জন্য একটা ইম্পর্টেন্ট লাইন লিখছি, সেটা হচ্ছে কি একটি ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেনের ভরের 1/1836 গুণ। ঠিক আছে, একটি ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেনের ভরের 1/1836 গুণ। এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু বস করে রাখতে পারো। এটা এমসিকিউতে আসে, বিভিন্ন বোর্ড এবং ভার্সিটি কোশ্চেনে কিন্তু এসে থাকে। তাহলে আমাকে কিন্তু ইলেকট্রনের ভর নির্ণয়, অর্থাৎ একটি ইলেকট্রনের ভর নির্ণয় করার সূত্রটা করতে হচ্ছে, এটা মানটা বের করতে হচ্ছে। সুতরাং একটি ইলেকট্রনের ভর সমান সমান একটি হাইড্রোজেনের ভর। একটি হাইড্রোজেনের ভর মান কত আমি যেটা পাবো, আচ্ছা আমি এখানে ক্যালকুলেশনটা ডাইরেক্ট লিখে দিই। একটি হাইড্রোজেনের ভর কত? 0.0757 ডিভাইড বাই 6.02 10⁻23, বা যে মানটা আসবে সেটা লিখে দিতে পারো ইন্টু 1/1836। একটি ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেনের ভরের 1/1836 গুণ। এটা মানটা আসবে, তোমরা ক্যালকুলেটর করে দেখবা 9.11 বা 10 সামথিং আসে, 10⁻28 গ্রাম। এখন যদি আমি কেজিতে নিতে চাই, তাহলে 10⁻3 দ্বারা গুণ করলে কী হবে? 9.11 10⁻31 কেজি। এটা হচ্ছে কেজিতে, আর গ্রাম হচ্ছে এটা। তাহলে একটি ইলেকট্রনের ভর আমি প্রমাণ করে দেখালাম। ব্যাপারটা বুঝেছো? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। এটা থেকে সবসময় কিন্তু মানে কি এগুলো সেম হতে আসে, প্রমাণ করে দেখাতে বলে, এবং এমসিকিউ কিন্তু এসে থাকে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এটা বুঝতে পারলে আমরা এখন আরেকটা টপিকসে আসবো, সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর জানার আগে আমাকে তিনটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে কি হাইড্রোজেন স্কেল, যেটি আবিষ্কার করেছে বিজ্ঞানী ডাল্টন। মানটা হচ্ছে কি হাইড্রোজেন 1 এর 1/1 তারপর হচ্ছে অক্সিজেন স্কেল, যেটি 1860 সালে বিজ্ঞানী স্টার্স আবিষ্কার করেন, যার মানটা হলো অক্সিজেন 16 এর 1/16। আর লাস্ট যেটা কার্বন স্কেল, যেটা তোমাদের ক্লাস 9-10 বই দেওয়া আছে। 1962 সালে
আইইউপ্যাক, ঠিক আছে। আইইউপ্যাকের ফুল ফর্ম কি? আইইউপ্যাকের ফুল ফর্ম তো তোমরা জানার কথা, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ঠিক আছে, যেটা রসায়ন নিয়ে ওরা গবেষণা করে। এখন আগের দিনে বিজ্ঞানীরা তো যা খুশি স্যার নিজেরা মন মতো সব কিছু বলে দিতে, কিন্তু এখন সব কিছু কিন্তু আইইউপ্যাকের মাধ্যমে কিন্তু হয়। এটা একটা সংস্থা, কেমিস্ট্রির সংস্থা। এরা কি বলেছে? একটি পরমাণুর ভর ডিভাইড বাই কার্বন 12 এর 1/12 অংশ। তোমরা এই সূত্রটা কিন্তু, এই মানটা তোমরা ক্লাস 9-10 বইয়ে পড়েছো, ঠিক আছে। এবার আসো, এই কার্বন স্কেল, এই দুইটা স্কেল কিন্তু আগে পরে, কিন্তু এগুলো কিন্তু অকার্যকর হিসেবে পরিণত হয়, মানে এগুলো নিয়ে কোনো কাজ করা যায়নি, আর মানগুলো ঠিক মতন আসছে না। সর্বশেষ এই কার্বন স্কেল দ্বারাই আমরা আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয় করতে পারি, ঠিক আছে। অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর সূত্র হচ্ছে কি? আপেক্ষিক পারমাণবিক ভর এই কার্বন স্কেলের উপর বেস করে তৈরি করা হয়েছে। অর্থাৎ এটা একটি পরমাণুর ভর ডিভাইড বাই কার্বন 12 এর 1/12 অংশ। ব্যাপারটা বুঝেছ? এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র। এবার আসো, কার্বন 12 এর 1/12 অংশের মানটা কত? দেখো, আমাদের রাইটারের বইগুলোতে কার্বন 12 এর 1/12 অংশ মান এটা এভাবে লেখা আছে, কিন্তু বাইরের দেশে কিন্তু অনেক সময় এটা অক্সফোর্ড এবং হার্ভার্ড ইউনিভার্সিটিতে এই মানটাকে 1 MU বলা হয়, বা 1 ডাল্টন হিসাবে প্রকাশ করা হয়। মানে তোমাদের সময় প্রশ্নের মধ্যে এটা না বলে 1 MU বলতে পারে বা 1 ডাল্টনে বলতে পারে, তিনটা কিন্তু সেম কথা। কার্বন 12 এর 1/12 অংশ মানে 1 MU বা 1 ডাল্টন, তিনটা মানে সেম। 1 MU মানে অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে। এটা হচ্ছে মাস বুঝায়, মানে আপেক্ষিক পারমাণবিক ভর। তো এটার মানটা কি? কার্বনের পারমাণবিক ভর ডিভাইড বাই 12টি কার্বন, অর্থাৎ কার্বন 12 এর 1/12 অংশ বা 1 MU বা 1 ডাল্টন এর মানটা হচ্ছে কার্বনের পারমাণবিক ভর ডিভাইড বাই 12টি কার্বন। তাহলে কার্বনের পারমাণবিক ভর আমরা কত জানি? 12। তারপর 12টি কার্বনের মান কত জানি? দেখো, 12 × 6.02 10⁻23। মনে রাখবা, কেমিস্ট্রির ভাষায় টি বললে, কেমিস্ট্রি ভাষায় টি শব্দটা দেখলে সবসময় 6.02 10⁻23 দ্বারা গুণ করতে হবে, এটা মাথায় রাখবা। টি মানে এটা 6.02 10⁻23। কার্বনের ভর 12টি কার্বন 12 × এতটি, তো এটার মান আসে কত? 1.67 10⁻24। তা আমরা কার্বন 12 এর 1/12 অংশের মান কি পেলাম? এটা। তোমরা কিন্তু আমরা 9-10 কিন্তু এটা মুখস্থ বসাই দিয়েছিলাম মানটা, তোমরা খেয়াল করিও, এই মানটা কিন্তু মুখস্থ আমরা এটার নিচে বসাই দিতাম, কিন্তু এটা কীভাবে আসছে? এভাবে আসে। ব্যাপারটা বুঝে গেল? তাহলে এখন তোমাদেরকে যে একটা MCQ দেয়, 1 MU সমান কত? 1 MU সমান এত। 1 ডাল্টন সমান কত? 1 ডাল্টন সমান এত। কার্বন 12 এর 1/12 অংশ কত? এটা গেল। তা আমি এটার মানটা বের করলাম, এটার মানটা হলো কত? এইটা। এবার একটি পরমাণুর ভর বের করার সূত্র, একটি পরমাণুর ভর বের করার সূত্র হচ্ছে কি? প্রোটন সংখ্যা ইন্টু 1.67 × 10⁻24 প্লাস নিউট্রন সংখ্যা ইন্টু 1.67 10⁻24। এটা হচ্ছে একটি পরমাণুর ভর নির্ণয় করার সূত্র, খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা একটি পরমাণুর ভর এটা দিয়ে বের করবো, আর কার্বন 12 এর 1/12 অংশ মান তো এটা জানি। এখন একটা কোয়েশ্চেন দিই তোমাদেরকে, সেটা হচ্ছে কোয়েশ্চেনটা হচ্ছে কি? কোয়েশ্চেন 1, অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত? আপেক্ষিক পারমাণবিক ভর কত? তাহলে দেখো, তাহলে আমরা জানি কি আপেক্ষিক পারমাণবিক ভর সমান একটি পরমাণুর ভর ডিভাইড বাই কার্বন 12 এর 1/12 অংশ। অর্থাৎ একটি পরমাণুর ভর কি হবে? আমাকে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে একটি পরমাণুর ভর বের করে
আমি আগে এটা লিখি, এটা মানটা তো এটা 1.67 10 ইনভার্স 24। এখন অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কী হবে? প্রোটন সংখ্যা। আসো অ্যালুমিনিয়াম মানে কত? 13, আর এদিকে হচ্ছে 27। প্রোটন সংখ্যা কত? 13। 13 ইন্টু 1.67 ইন্টু 10 ইনভার্স 24 প্লাস নিউট্রন সংখ্যা কত? 27 থেকে 13 গেলে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা নিউট্রন সংখ্যা পাবো। তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? 14 ইন্টু 1.67 ইন্টু 10 ইনভার্স 24। এটা ক্যালকুলেশন করলে দুইটাই তোমরা দেখবে এখানে পাবা 4.50 ইন্টু 10 ইনভার্স 23। তাহলে আমি একটি পরমাণু ভরের জায়গায় বসালাম 4.50 ইন্টু 10 ইনভার্স 23। এই পুরোটা যদি ক্যালকুলেশন করো তুমি এখানে মানটা পাবা 27। আমরা জানি অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর 27। আমরা এভাবে একটি পরমাণুর ভর মাধ্যমে বের করে এবং কার্বন 12-এর 1/12 দ্বারা ভাগ করে আমরা এই আপেক্ষিক পারমাণবিক ভরটা প্রমাণ করে দেখাতে পারবো। ব্যাপারটা ক্লিয়ার? তা তোমরা একটু কষ্ট করে ওই সালফারের আপেক্ষিক পারমাণবিক ভরটা একটু বের করো। ঠিক আছে, এটা করেছো। এখন আমরা আরেকটা টপিক পড়বো, সেটা হচ্ছে কি গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা। এগুলো তোমরা পারবা, এগুলো একটু সোজা। আমরা আগে বলেছি, আমরা যেটা বলছি আগে আমরা বেসিক পড়াগুলো পড়বো, কেমিস্ট্রি সব কিছু বেসিক, তারপর আমরা আস্তে আস্তে মেন পড়াগুলো যাব। বেসিক না জানলে তুমি ভার্সিটি বলো, মেডিকেল বলো, বুয়েট বলো, বোর্ড পরীক্ষায় বলো, সব কিছুতে তুমি কি ধরা খেয়ে যেতে পারার সম্ভাবনা থাকে। আসো, গড় আপেক্ষিক পারমাণবিক ভর। এটা কিরকম? আপেক্ষিক পারমাণবিক ভর M1 M2 M3 আপেক্ষিক প্রাচুর্যতা, আপেক্ষিক প্রাচুর্যতা A%, B%, C%। সুতরাং গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান A ইন্টু M1 প্লাস B ইন্টু M2 প্লাস C ইন্টু M3 ডিভাইড বাই 100। এই সূত্রের মাধ্যমে আমরা গড় আপেক্ষিক পারমাণবিক ভর করব। ব্যাপারটা বুঝেছ? আসো আমি একটা কোয়েশ্চেন দিই, তারপর তোমরা করো সেভাবে। কোয়েশ্চেন 1, 35/17 ক্লোরিন, এগুলো ক্লাস 9-10-এ করেছো, ও 37/17 ক্লোরিন এর প্রাচুর্যতা যথাক্রমে 75% ও 25%। সুতরাং গড় না মানে কোশ্চেনটা কি, সুতরাং গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত? তাহলে আমরা জানি কি, উই নো গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান ওই A ইন্টু M1। এ মানে পার্সেন্টেজটা, এখানে প্রথমটা হচ্ছে কি, এটাকে ধরবা M1, এটা হচ্ছে M2। এরকম যদি আরেকটা থাকতো তাহলে আমি M3 ধরতাম। এখানে দুইটা আছে, তাহলে আমি ধরলাম M1 M2। আর এটা হচ্ছে A, এটা হচ্ছে কি B। তাহলে M1 মানে কি, M1 এর মান কত? 35 ইন্টু 75 প্লাস 37 ইন্টু 25 ডিভাইড বাই 100। তা তুমি ক্যালকুলেশন করলে এটা মানটা পাবা 35.5। অর্থাৎ এই গড় আপেক্ষিক পারমাণবিক ভর, এই ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হলো 35.5। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পারছো? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আসো আমরা পরের যে টপিকসটা পড়বো, সেটা হচ্ছে কি বিভিন্ন সংজ্ঞা। এটা কিন্তু খ নম্বরের জন্য আসে, আশা করি পারবা। এরকম প্রাচুর্যতা থাকলে এই মানগুলো এভাবে করবো। ক্লিয়ার? তারপর হচ্ছে আমরা কিছু সংজ্ঞা পড়বো। সংজ্ঞাগুলো হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট, আমি একটু প্রথমে লিখি। আইসোটোপ,
আইসোটোপ প্রোটন সংখ্যা সমান বাকি সব ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। পরস্পরের আইসোটোপ বলে। ঠিক আছে, এই সংজ্ঞাগুলো পড়বো আমরা। আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসোমার, আইসো ইলেকট্রন, এই ধরনের সংজ্ঞাগুলো 1 নম্বরের জন্য আসে, সাথে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এক্সাম্পল কীরকম? 1/1 হাইড্রোজেন, 2/1 হাইড্রোজেন, 3/1 হাইড্রোজেন। ঠিক আছে, এটা হচ্ছে হাইড্রোজেনের 3টা আইসোটোপ, পোট্রিয়াম, ডিউট্রিয়াম, ট্রিটিয়াম। এদের ক্ষেত্রে খেয়াল করো 1 1 1 প্রোটন সংখ্যা সমান। দেখো প্রোটন সংখ্যা তিনটার সমান, কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাই এদেরকে আমরা আইসোটোপ বলবো। আর একটা জিনিস কীভাবে মনে রাখবো, প্রোটন সংখ্যা সমান আইসোটোপ, লাস্টে প উচ্চারিত হচ্ছে, প লাস্টে কি উচ্চারিত হচ্ছে, প উচ্চারিত হলে প্রোটন সংখ্যা সমান বাকি সব ভিন্ন। ঠিক আছে, এরপর আসো আইসোটোন। আইসোটোন লাস্টে কি উচ্চারিত হচ্ছে, ন মানে, এবার মনে রাখবা নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান বাকি সব ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। তাদেরকে পরস্পরের আইসোটোন বলবে। এক্সাম্পল 15/7 নাইট্রোজেন আর 16/8 অক্সিজেন। একটা জিনিস খেয়াল করো, নাইট্রোজেন এবং অক্সিজেনের, দেখো আমরা নিউট্রন সংখ্যা কীভাবে বের করব, 15 থেকে 7 গেলে 8। ঠিক আছে, নাইট্রোজেন নিউট্রন সংখ্যা হচ্ছে 8। আবার অক্সিজেনের নিউট্রন সংখ্যা দেখি 16 থেকে 8 গেলে কত, 8। অক্সিজেনেরও কিন্তু 8। তাহলে এরা পরস্পরের কি, আইসোটোন। এরা পরস্পরের আইসোটোন। এদের উভয়ের নিউট্রন সংখ্যা সমান, কিন্তু ভর এবং প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা আইসোটোন বলবো। এবার আসো আইসোবার। আইসোবারটা কীভাবে, লাস্টে একটু ভর টাইপের উচ্চারিত হচ্ছে, ভার মানে ভর। ঠিক আছে, এখানে মনে রাখবা কীভাবে, ভর সংখ্যা সমান বাকি সব ভিন্ন, তাদেরকে পরস্পর আইসোবার বলা হয়। যেমন 64/29 কপার ও 64/30 জিঙ্ক। এতে দেখো প্রোটন সংখ্যা ভিন্ন, নিউট্রন সংখ্যা ভিন্ন, কিন্তু এদের ভর সংখ্যা উভয়ের সমান। ঠিক আছে, ভর সংখ্যা সমান, তাদেরকে আমরা কি বলবো, আইসোবার। ক্লিয়ার? এরপর আসো আইসোমার। আইসোমার কাকে বলে? আইসোমারটা হচ্ছে, তোমরা ক্লাস 9-10 বইয়ে পড়েছ, সপ্তম অধ্যায় ছিল সমানুকে ইংলিশে বলা হয় আইসোমার, আর সমানুকরণকে বলা হয় আইসোমারিজম। আইসোমারের সংজ্ঞাটা হবে সমানুর সংজ্ঞা। সমানুর সংজ্ঞাটা কী ছিল? একই আণবিক সংকেত কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। তাদেরকে পরস্পরের আইসোমার বলা হয়। আণবিক সংকেত একই থাকবে, কিন্তু তাদের গাঠনিক সংকেতটা কী হবে, ভিন্ন থাকবে, তাদেরকে পরস্পরের আইসোমার বলা হয়। যেমন একটা এক্সাম্পল দিই, NH4CnO, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড। এটাকে যখন তুমি উত্তপ্ত করবে তখন ইউরিয়া পাওয়া যায়, H2NCONH2, এটার নাম হচ্ছে কি, ইউরিয়া। এক্ষেত্রে খেয়াল করো, এ পাশে নাইট্রোজেন সংখ্যা কয়টা, 2টা। এ পাশে নাইট্রোজেন সংখ্যা 2টা। এ পাশে হাইড্রোজেন সংখ্যা 4টা। এ পাশে হাইড্রোজেন সংখ্যা 4টা। এ পাশে কার্বন একটা, অক্সিজেন একটা, এ পাশে কার্বন একটা, অক্সিজেন একটা। তাহলে উভয় যোগের অণুর সংখ্যা সমান, মানে এই পাশে যতটা অণু আছে, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, এই পাশেও সেম আছে। তাদের আণবিক সংখ্যা সমান, কিন্তু তাদের গঠনটা ভিন্ন। এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড, এটা হচ্ছে ইউরিয়া। তা এর হচ্ছে পরস্পরের আইসোমার। আর এটা যে প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় সেটা হচ্ছে আইসোমারিজম বা সমানুকরণ। ব্যাপারটা ক্লিয়ার? এরপর লাস্ট যেটা আসে সেটা হচ্ছে আইসো ইলেকট্রন বা আইসো ইলেকট্রন বলা হয়।
এটা কি হবে, ইলেকট্রন সংখ্যা সমান আর বাকি সব ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসো ইলেকট্রন বলা হয়। যেমন এক্সাম্পল হিসেবে দেখি, অক্সিজেন এবং ফ্লোরিন। আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল করি, নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা কয়টি? 7টি, অক্সিজেনের 8টি, ফ্লোরিনের 9টি। এবার নাইট্রোজেনের উপর কি থাকে? 3-, অক্সিজেনের উপর 2-, ফ্লোরিনের উপর -1। তাহলে এখন দেখো, ও যদি 3টে ইলেকট্রন গ্রহণ করে, 3- মানে 3টে ইলেকট্রন গ্রহণ করেছে, ওর আগে ছিল 7টা, এখন গ্রহণ করেছে 3টা, তার টোটাল ইলেকট্রন কয়টা হলো? 10টা। এর 8টা, আগে ছিল কয়টা? আগে ছিল 8টা, এখন গ্রহণ করছে কয়টা? 2টা, তার টোটাল ইলেকট্রন হলো কয়টা? 10টা। ওর ইলেকট্রন সংখ্যা কয়টা? 9টা, -1 মানে একটা গ্রহণ করেছে, তাহলে টোটাল হলো কয়টা? 10টা। তিনোটার ক্ষেত্রে দেখো, এই N3- ও 2- এবং F- অবস্থায় এদের ইলেকট্রন সংখ্যা সমান। দেখছো, এরও 10টা, এরও 10টা, এরও 10টা, তাহলে এরা হচ্ছে পরস্পর আইসো ইলেকট্রন। ব্যাপারটা বুঝছো? এই সংখ্যাগুলো খুব ইম্পর্টেন্ট, এবং এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে কি, নিচের কোনটি পরস্পরের আইসোটোন? একটা কোশ্চেনটা একটু পারলে লিখে নিতে পারো, আমি কোশ্চেনটা একটু এই পাশে লিখে রাখি। প্রশ্নটা হচ্ছে এরকম, নিচের কোনটি, যেটা বোর্ড কোশ্চেন এবং বোর্ডের এমসিকিউ বা ভার্সিটিতে আসতে পারে, কোনটি, এবং এসেছেও কিন্তু অনেকবার, পরস্পরের আইসোটোন? অপশান 1 দিল কি 1/1 হাইড্রোজেন, 2/1 হাইড্রোজেন। খ নাম্বার দিল 15/7 নাইট্রোজেন, 16/8 অক্সিজেন। গ নাম্বার দিল কি তোমার 64/29 কপার, 64/30 জিঙ্ক। ঘ নাম্বার দিল N3- ও 2-। তাহলে আনসার কোনটা হবে? অবশ্যই খ নাম্বারটা, ওরা পরস্পরের আইসোটোন। ব্যাপারটা বুঝেছ? একটু নোট করে নাও। এখন আমরা যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে কি ভর ত্রুটি। খুব ইম্পর্টেন্ট টপিকসটা, এটাও কিন্তু এসে থাকে প্রায় সময়। ভর ত্রুটি এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। কোনো স্থায়ী আচ্ছা
ভর ত্রুটি জিনিসটা কি? কোনো স্থায়ী নিউক্লিয়াসের ভর গঠনকারী উপাদানসমূহ ভরের যোগফল অপেক্ষা কিছুটা কম হয়, ভরের এই তারতম্যকে ভর ত্রুটি বলে। অর্থাৎ কি, আমার যখন প্রোটনের ভর এবং নিউট্রনের ভর, ঠিক আছে, এই দুইটা যখন যোগফল, মানে কোনো স্থায়ী নিউক্লিয়াস, স্থায়ী মানে কি প্রোটন এবং নিউট্রন, ঠিক আছে, আমরা স্থায়ী কণিকা বললাম না, প্রোটন এবং নিউট্রন, এগুলোর যখন ভরের যোগফল অপেক্ষায় প্রকৃত ভরের, ঠিক আছে, একটা তারতম্য সৃষ্টি হয়। ধরো একটা প্রকৃত ভর দিল 4 এবং এটার একটা নির্দিষ্ট ভর আছে, এই ভর থেকে প্রকৃত ভরটা বাদ দিলে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে ভর ত্রুটি। মানে প্রোটনের ভর এবং নিউট্রনের ভর এবং তাদের সংখ্যার গুণফলের সাথে এবং সমষ্টির সাথে যদি প্রকৃত ভরের যদি বিয়োগ হয়, মানে এটা তারতম্য সৃষ্টি হয়, বিয়োগ মানে তারতম্য সৃষ্টি হয়, এটাকে বলা হচ্ছে ভর ত্রুটি। তাহলে একটা জিনিস, এখানে কয়েকটা জিনিস তোমাকে মনে রাখবো, আমরা অঙ্ক করলে এটা ক্লিয়ার হবা। 1 mu অ্যাটমিক মাস ইউনিট সমান সমান 1.67 tan ইনভার্স 24 গ্রাম বা 1.67 tan ইনভার্স 27 কেজি। এই মানটা মনে রাখবা। 1 mu সমান সমান এটা। তারপর হচ্ছে প্রোটনের ভর, প্রোটনের ভর সবসময় এটা মনে রাখবা 1.0072 mu। আর নিউট্রনের ভর, নিউট্রনের ভর সমান সমান 1.0086 mu। ঠিক আছে, তাহলে এখন একটা কোশ্চেন দিই, তাহলে আমরা সেটা থেকে ইজিলি বের করতে পারবো। এই জিনিসগুলো একটু মুখস্থ রাখবা, খুব ইম্পর্টেন্ট, ভর ত্রুটির ক্ষেত্রে এগুলো একটু দরকার আছে। কোশ্চেনটা হলো কি, কোশ্চেনটা আমি একটু লিখি। 4/2 হিলিয়ামের প্রকৃত ভর, 4/2 হিলিয়াম এর প্রকৃত বা প্রকৃত ভরের আরেকটা নাম হচ্ছে গঠিত নিউক্লিয়াসের ভর। প্রকৃত ভরকে গঠিত নিউক্লিয়াসের ভরও বলা হয়। গঠিত নিউক্লিয়াসের ভর 4.002 mu। কোয়েশ্চেন হচ্ছে কি, এর ভর ত্রুটি বের করো। এর ভর ত্রুটি কত, নিউক্লিয়ার শক্তি কত, নিউক্লিয়ার শক্তি কত। ঠিক আছে, তাহলে আমরা সুতরাং ভর ত্রুটি m সমান সমান কি জানি, প্রোটনের সংখ্যা ইন্টু প্রোটনের ভর। তো এখানে প্রোটনের সংখ্যা কত, 2। হিলিয়াম দেওয়া আছে, এর প্রোটন সংখ্যা 2, আর প্রোটনের ভর কত, এটা পরীক্ষার সময় দেওয়া থাকতে পারে, আর ব্যাড লাক খারাপ হলে দেওয়া নাও থাকতে পারে, তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, 1.0072 প্লাস এখানে নিউট্রন কত, নিউট্রন সংখ্যা 4 বিয়োগ 2, তাহলে 2, নিউট্রন সংখ্যাও 2 ইন্টু নিউট্রন ভর কত 1.0086 বিয়োগ প্রকৃত ভর, প্রকৃত ভর কত দেওয়া আছে, প্রকৃত ভর গঠিত নিউক্লিয়াসের ভর 4.002। তাহলে এটা টোটাল মানটা আসবে তোমার কত, 0.03 mu। তাহলে mu থেকে সবসময় গ্রামে বা কেজিতে প্রকাশ করতে হবে আমার মানটা। আমি এখন কেজিতে প্রকাশ করবো কীভাবে, 0.03 ইন্টু 1.67 tan ইনভার্স 27 কেজি। কারণ আমরা জানি 1 mu সমান সমান এত কেজি। তাহলে তোমার 0.03 mu সমান সমান 0.03 ইন্টু 1.67 ইন্টু tan ইনভার্স 27 কেজি, যার মান হচ্ছে কত, 5.01 ইন্টু tan ইনভার্স 29 কেজি। ব্যাপারটা বুঝে গেল? এটা হচ্ছে আমার m এর মান, ভর ত্রুটিটা বের করলাম, ভর ত্রুটি বের করলাম। এখন আমি এই কোশ্চেনটা এখানে না লিখে আমি একটু এ পাশে লিখে নিউক্লিয়ার শক্তি, আমার ভর ত্রুটি বেড়ে গেল, ভর ত্রুটিকে m দ্বারা প্রকাশ করা হয় ছোটো হাতের। তো এখন নিউক্লিয়ার শক্তি, আমরা নিউক্লিয়ার শক্তি বলতে আমরা যে মানটা জানি সেটা হচ্ছে কি আইনস্টাইনের সূত্র, এটার আনসার। আমরা জানি নিউক্লিয়ার শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয়, ই সমান সমান mc²। m এর মান কত আমি বের করলাম 5.01 tan ইনভার্স 29, আর c এর মান কত, c এর মান হচ্ছে আলোর বেগের মান, আলোর বেগের মান হচ্ছে 3 ইন্টু 10⁸, এটা মান হবে স্কোয়ার, 3 ইন্টু 10⁸ স্কোয়ার। তো এটা পুরোটা মান আসবে কত, 4.50 tan ইনভার্স 12 জুল, শক্তির একক জুল।
তো এটা হচ্ছে কি নিউক্লিয়ার শক্তি বের করতে বললে এই সূত্রটা ইউজ করবা। সি এর মান সবসময় ধ্রুব, সবসময় 3 × 10⁸ এই মানটাই ইউজ করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো? আশা করি তোমরা ক্লিয়ার হলো। এগুলো হচ্ছে তোমার বেসিক আলোচনা। আমরা পরবর্তী ক্লাসে আমরা আস্তে আস্তে মেন টপিক্সে যাব। বিভিন্ন পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করব। এখানে 5টা পরমাণু মডেল নিয়ে তোমাকে কাজ করতে হবে। থমসন পরমাণু, রাদারফোর্ড, বোর, ডি ব্রগলি, সোডিয়ানজের সমীকরণ, এই 5টা মডেল নিয়ে খুব বেসিক আলোচনা করা হবে। ঠিক আছে, আপাতত তোমরা এগুলো করতে থাকো, আর কোনো সমস্যা হলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করো। ঠিক আছে, টিল দেন, বাই, টাটা।